ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। ক্লাস 9-এর প্রথম ইউনিট টেস্টের বাংলার একটি মডেল কোশ্চেন সেট। দেখো এই প্রশ্নগুলোই রয়েছে আমাদের এই সেটে। ওকে, প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় ক্লাস 9-এ বাংলা নাম্বার থাকবে 40, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। এবার একের প্রশ্ন বলেছে সঠিক উত্তর নির্বাচন করো। 7টি প্রশ্ন, 7 নম্বর। একের 1 নম্বর, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর। এখানে র শব্দটির অর্থ হলো জয়, হাঁটা, পালানো। অ্যাকচুয়ালি র শব্দটির অর্থ হলো পালানো বা পলায়ন করা। এরপরে দেখো 2 নম্বর, শকুন্তলাকে পতিগৃহে পাঠানোর আয়োজন করলেন কে? অপশন কতে আছে দেখো কর্ণ, তারপর আছে দেখো খতে আছে সখী, তারপরে আছে গতে ধীবর। এখানে সঠিক উত্তর হবে দেখো কর্ণ। তারপরে 3 নম্বর, ইলিয়াসের বড় ছেলে মারা গিয়েছিল ম্যালেরিয়াতে, মারামারিতে, জলে ডুবে। এখানে সঠিক উত্তর হবে দেখো মারামারিতে। 4 নম্বর, সুকুমার পেশায় ছিলেন অধ্যাপক, ইঞ্জিনিয়ার, ডাক্তার। সুকুমার পেশায় কে ছিল বলো তো? কী ছিলেন বলো তো? অধ্যাপক। এরপরে 5 নম্বর, তরিতে কি নিয়ে কবি পাড়ি দিতে চেয়েছিলেন? যাত্রী, ধান, পণ্য। এক্ষেত্রে পণ্য নিয়ে কিন্তু পাড়ি দিতে চেয়েছিলেন। এরপরে 6 নম্বর, সেই ড্যাশ কুবেরের ভাণ্ডারকে ধরে দিয়ে যায় যা পাওয়া যায় না। এক্ষেত্রে কি পাওয়া যায় না? ক্ষমা, ভক্তি, শ্রদ্ধা। দেখো সেই বলতে এখানে কি বোঝাচ্ছে? ক্ষমা, অর্থাৎ সেই ক্ষমা কুবেরের ভাণ্ডারকে ধরে দিয়েও যা পাওয়া যায় না। এরপরে আসছে নেক্সট 7 নাম্বার, তার পরের বছর দেখা দিল দুর্ভিক্ষ। দেখো ব্যাকরণে কিন্তু তোমাদের সন্ধিও থাকছে, তো আমরা পড়বো 7 নম্বরে, তার পরের বছর দেখা দিল দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ সন্ধি বিচ্ছেদ হলো। দেখো কতে আছে দু যোগ ভি, তারপরে খতে আছে দু বিসর্গ যোগে ভিক গ, তারপরে দেখো গতে আছে দু বিসর্গ যোগে ভিক্ষ। দেখো এখানে রেপ আছে। সঠিক উত্তর হবে দেখো খ নাম্বার, দু বিসর্গ যোগে ভিক্ষ, দুর্ভিক্ষ, দু বিসর্গ যোগে ভিক্ষ, দুর্ভিক্ষ। এবার চলে আসছে আমরা নেক্সট 2-এর প্রশ্ন। প্রথম প্রশ্ন 2-এর 1 নম্বর, চণ্ডীর আদেশ পান কে? চণ্ডীর আদেশ পান পেয়েছিল বীর হনুমান। এরপর 2 নম্বর, আংটি দেখে মহারাজের প্রতিক্রিয়া কী ছিল? উত্তর হবে দেখো আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়ায় স্বভাবত গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য রাজা বিহবলের ভাবে চেয়েছিলেন, এই ছিল তার প্রতিক্রিয়া। 3 নম্বর, ইলিয়াসের সবচেয়ে ভালো ঘোড়াগুলি কারা চুরি করেছিল? দেখো ইলিয়াসের সবচেয়ে ভালো ঘোড়াগুলি কিরবিসরা চুরি করেছিল, তার উত্তর হবে কি? কিরবিস। 4 নম্বর, এ লজ্জা আমি কোথায় রাখবো? কোন লজ্জার কথা বলা হয়েছে? দেখো পাঠ্যাংশে মাস্টারমশাইয়ের সমালোচনা করে লিখে 10 টাকা দক্ষিণা উপার্জনের লজ্জার কথা বলা হয়েছে। এরপরে 5 নম্বর, নোঙর কবিতাটি কার লেখা? নোঙর কবিতাটি অজিত দত্তর লেখা। এরপরে 6 নম্বর, পৃথিবী কোন জাতীয় পথ? পৃথিবী হলো বিশ্বস্য পথ। এরপরে 7 নম্বর, বেটা শব্দের উৎস নির্ণয় করো। দেখো বেটা বলতে হিন্দি শব্দ। তারপরে আসছে 3-এ, নিচের প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটার জন্য দেখো নাম্বার রয়েছে 3 করে। 1 নম্বর, পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী। এখানে পরিচ্ছন্ন শব্দের অর্থ কী এবং পংক্তিটির তাৎপর্য বিশ্লেষণ আমাদের করতে হবে বা আমাদের কী করতে হবে? ব্যাখ্যা করতে হবে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে, একটু দেখে রেখো। এক্ষেত্রে কী করবে? প্রত্যেকটা গল্প কবিতা আমি তোমাদের যেটা বলি, প্রত্যেকটা গল্প কবিতার কী করবে বলো তো? টোটাল যে বিষয়বস্তু সেটা জানবে। আর যেহেতু তোমরা পড়েছো তাহলে সেইভাবে তোমরা লিখে দিয়ে আসতে পারবে। মোট কথা যুক্তি সহ যতটুকু পারছো বানিয়ে বানিয়ে লিখে দিয়ে আসবে। ওকে, তার জন্য বললাম কমন আসুক না আসুক নিজের মতো নিজে করতে থাকো। এরপরে 2 নম্বর, কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক, ভদ্রলোকটি কে? তাকে বিভীষিকা বলা হয়েছে কেন? দেখো এখানে বিভীষিকা বলতে মাস্টারমশাই সুকুমারকে বোঝানো হয়েছে। তার ক্লাসে যদি কেউ অঙ্ক ঠিকমতো না করে আসতো বা যদি ঠিকমতো না করতো তাহলে সেই সমস্ত কী করতো? যে ছাত্রদেরকে একটা ভয়ানক একটা কিছু বোঝানো হতো যে তোমাদের পুকুরে ছুড়ে দেওয়া হবে বা এই শাস্তি দেওয়া হবে, ওই শাস্তি দেওয়া হবে। যে কোনো চারিদিকে কিন্তু একটা বিভীষিকাময় পরিবেশ কিন্তু তৈরি হয়ে গেছিলো। এবার আসছে 4 নম্বরে, দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4-এর 1 নম্বর, টাকায় প্রফেসর শঙ্কুর অভিজ্ঞতার সংক্ষেপে বর্ণনা করো। এখানে কিন্তু টাফাই বলেছে, যাই হোক টাফাই প্রফেসর শঙ্কুর অভিজ্ঞতার সংক্ষেপে বর্ণনা করো, এটা ইম্পর্টেন্ট। আর দেখো 2 নম্বর, প্রফেসর শঙ্কুর ডায়েরিটি লেখক কার কাছ থেকে পেয়েছিলেন? এটা চাটুর্যের কাছ থেকে পেয়েছিলেন। ডায়েরিটির বিশেষত্ব কী ছিল? দেখো এটা আগুনে পোড়ালে পুড়তো না, টেনে ছেঁড়া যেত না এবং সময়ের সময় কিন্তু সেটা রং বদলাতো, তাই না? এইখানে দেখো লক্ষ্য করে যে একটা কুকুর ছিল, সেই কুকুরটা ডায়েরিটাকে টেনে ছিঁড়েও কিন্তু ছিঁড়তে পারতো না। এগুলো বিশেষত্ব একটু বানিয়ে লিখবা। এবার আসছে 5-এ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বর রয়েছে 1 নম্বর, শৈবাল দিঘিরে বলে উচ্চ করিশির
লিখে রেখো এক ফোঁটা দিলাম শিশির। দেখো এগুলো কিন্তু ভাব সম্প্রসারণ, আর তোমাদের ভাব সম্প্রসারণের 5 নম্বরের একটা প্রশ্ন থাকবে। তো ভাব সম্প্রসারণে কী বলো তো, কিছু লাইন দেওয়া থাকবে, সেই লাইনগুলোকে জীবন হোক বা পরিবেশ হোক বা প্রকৃতি হোক বা আমাদের এই সভ্যতা রিলেটেড, সেটাকে কী করতে হবে, সুন্দর করে আমাদের অনুভূতির মাধ্যমে বানিয়ে কিন্তু লিখতে হবে। তো দেখো শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির। দেখো একটা পুকুর, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কী থাকে বলো তো, এখানে যদি বলে দিঘি, দিঘি বলতে একটা বড় পুকুর বা আমরা বলতে পারি দিঘি, তো সেই দিঘিতে কী হয়, প্রচুর পরিমাণে কিন্তু জল থাকে। এবার তার মধ্যে অনেক কচুরিপানা হতে পারে, বিভিন্ন টাইপের কী হতে পারে, শৈবাল হতে পারে, শ্যাওলা টাইপসের। এবার তার মধ্যে কি হয়, আমরা জানি যে তার মধ্যে একটু শিশিরের ফোঁটা পড়তে পারে, অর্থাৎ জল জমতে পারে, যে তার একবার সারা রাতে জমছে। এবার সেই সামান্য সারা রাতে জল যেটা জমছে, সেটা কি ধীরে ধীরে হয়তো পাতার থেকে নুয়ে পড়ে পুকুরের মধ্যে পড়ছে। এবার শৈবাল ভাবছে কি, সেই ঘাসগুলো মানে সেই শৈবালটা, কচুরিপানা হোক আর যাই হোক, সে ভাবছে কি যে আমার দয়াতেই এই পুকুরটা বেঁচে আছে, কারণ আমি জল দিচ্ছি দেখেই পুকুরে জল আসে। কিন্তু পুকুরে তো ওরকম হাজার হাজার কোটি 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 জলবিন্দু আছে, আর তুমি তো দিলে এক ফোঁটা বিন্দু। তো আমাদের এই সভ্যতাতে বা আমাদের এই মানব সমাজেও এরকম অনেক লোক আছে, দিবে অল্প কিন্তু দেখাবে যে সে বিশাল কিছু করেছে। বুঝতে পারলে তো? তো এই হচ্ছে বিষয়। আবার অনেকে আছে যারা প্রচুর পরিমাণে দিচ্ছে, তারা কিন্তু কোনো রকম ক্রেডিটই নিচ্ছে না। তো এখানে বলছে দেখো শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, মানে মাথা উঁচু করে বলছে আমি তোমাকে এক ফোঁটা জল দিলাম, তুমি এটা মনে রেখো। আরে মনে রাখার কি আছে, সেই দিঘিতে তোমার এক ফোঁটা জল না দিলেও হবে, তাই না? তো আমাদের সমাজেও কিন্তু এরকম বিষয়গুলো আছে, কেউ আছে অল্প দিয়ে কিন্তু অনেক বড় ক্রেডিট নিতে যায়। তো এই হলো বিষয়। তারপরে আসছে 2 নম্বর, জীবনের মূল্য আয়ুত নহে কল্যাণপুত কর্মে। খুব সুন্দর একটা লাইন। আমরা যে বেঁচে থাকি কি না, আমাদের বাঁচার জন্য আমরা ভাবি কি যে না, আমি যদি আরও এত বছর বাঁচতাম, আমি যদি আরও 100 বছর বাঁচতাম, 500 বছর বাঁচতাম, কিন্তু তার মধ্যে কি জীবন আছে? একটা সময় ধরো তোমাকে আমি দিয়েই দিলাম, ধরো কেউ তোমাকে দিয়েই দিল, হ্যাঁ তুমি 500 বছরই বাঁচো, কিন্তু 500 বছর বাঁচতে গেলে কিন্তু আর ভালো লাগবে না। অ্যাকচুয়ালি জীবনের মূল্য সেখানে যে তুমি কতটা ভালো কাজ করলে, কতটা অন্যের জন্য করলে, কতটা কল্যাণময় কাজ করলে, সেটা নিজের কল্যাণও হতে পারে বা তোমার চার ছেলে যারা আছে তাদের কল্যাণও হতে পারে। তো সেটাই তো গুরুত্বপূর্ণ, যে তুমি কিছু করে গেছো এবং যখন মরলে হাসতে হাসতে মরতে পারলে, বা পৃথিবীর সমস্ত মানুষ তোমাকে নিয়ে একটু হলেও, বা অনেক লোক তোমার চারপাশে যারা আছে তারা একটু আফসোস করলো যে না লোকটা অনেক ভালো একটা কাজ করতো, এটা করতো ওটা করতো। এমন কিছু করো যেন মৃত্যুর পরেও তোমাকে মানুষ স্মরণ করতে পারে। তার জন্য না 1000 বছর বাঁচার লাভ কি, সেই জীবনে যদি কারো উপকার না থাকে সেটার কোনো ভ্যালু নাই। তো যেমন কিছু করো যে মানুষের যেন ভালো হয় সেই কর্মেতে। তাই আয়ুটা বাড়িয়ে লাভ কি, যদি সেই টোটালটা দেখা যাচ্ছে যে কেউ একজন 100 বছর বাঁচছে, 100 বছর বাঁচার মধ্যে কী করতেছে, সে 70 বছরে কী করতেছে, খালি ঘুমায় ঘুমায় কাটায় দিল, আর 10-20 বছরে তো কোনো কাজ করলো, সেটার কী আছে ভ্যালু? তো আয়ুতে জীবন না, কল্যাণময় কাজেই কিন্তু জীবন। চলে আসছে নেক্সট 6 নম্বরে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বরে বলছে দেখো 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি, উদ্ধৃতাংশটির মধ্যে দিয়ে বক্তা কী বোঝাতে চেয়েছেন তা গল্প অনুসারে লেখো। দেখো এখানে ইলিয়াসের কথা বলা হচ্ছে। দেখো ইলিয়াস গল্প, তো মেনলি কি, ইলিয়াসের যে বড় ছেলে সে কিন্তু মারামারিতে মারা গেছিলো, আর ছোট ছেলে কি হয়েছিল যে তার বউ ছিল, যে সে একটু ঝগড়াটা ছিল, যে কারণে ফ্যামিলি ছেড়ে কিন্তু একটা সময় সে চলে যায়। তো সারাটা জীবনে কিন্তু বিভিন্ন হয়তো কোট কম্বল ইত্যাদি বিক্রি করেছে, বিভিন্ন প্রবলেমগ্রস্ত হয়েছে, কিন্তু শেষ সময় তারা অনুভব করতে পেরেছে নিজেদের সাথে কথা বলা, পূজা পার্বণ, ভগবান ইত্যাদি বিষয়গুলো, এবং তখন অনুভব করতে পারছে যে এই যে 50 বছর ধরে যে জীবনে সুখ খুঁজে খুঁজে এত এত হয়রানি, সেটা কিন্তু লাস্ট পর্যন্ত পেয়েছিল। যাই হোক, চলে আসছে নেক্সটে 2 নম্বর, ধীবর বৃত্তান্ত নাট্যাংশ অবলম্বনে ধীবর এর চরিত্রটি বিশ্লেষণ করো। ধীবর বৃত্তান্ত নাটকে দেখো, ধীবর অ্যাকচুয়ালি খুব ভালো মানুষই ছিল, একটা জেলে ছিল, সে মাছ ধরতো। একদিনকে কী হলো, সে একটা মাছের মধ্যে একটা আংটি খুঁজে পেলো, সেটা রাজার আংটি ছিল। তো সেটা বিক্রি করতে যায়, তো রাজার ওখান থেকে কিছু লোক বুঝতে পারে, পরবর্তীকালে রাজার ওখানে যায়, তারপর সেটা নিয়ে আলোচনা হয়। প্রথম থেকে তাকে চোর টোর ইত্যাদি ভাবা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে ধীবর যে সময় সব কিছু কথা খুলে বলে, তখন বুঝতে পারে যে না সেটা ভালোই, বা সে ভালোই ব্যাপারটা হচ্ছে সে আংটিটা পেয়েছে। তো পরবর্তীকালে রাজার অনুভূতি হয় এবং পরবর্তীকালে গিফট টিপ ইত্যাদি বিষয় কিন্তু পায়। এই তো এই বিষয়গুলো লিখবা। তারপরে 3 নম্বরে আছে দেখো, সারা রাত তবু দাঁড় টানে। কবি সারা রাত দাঁড় টানেন কেন, তবু কথাটি বলার কারণ কি, এই দাঁড় টানার মধ্যে দিয়ে কবির কোন মানসিকতা ফুটে উঠেছে। কবি অজিত দত্তের লেখা দেখো নোংরের অংশ, এখানে কবি এখানে দেখো সারা রাত ধরে দাঁড় টানতো, স্বাস্থ্যমতো পাড়ি দিত কোনো একটা জায়গায় কোনো একটা গন্তব্যে পৌঁছানোর জন্য, এবং গন্তব্যে পৌঁছানোর জন্য দেখা গেছে যে সারাদিন রাত সে জেগে আছে। তো এই বিষয়গুলো কিন্তু লিখতে হবে। দেখো নেক্সট 4 নম্বর, কলিঙ্গে
সঙ্গরে সকল লোক যে জৈমিনী, জৈমিনীকে কলিঙ্গের লোক কোন পরিস্থিতিতে কেন জৈমিনীকে স্মরণ করেছেন? ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কবি মুকুন্দ চক্রবর্তীর লেখা কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি, এক্ষেত্রে কলিঙ্গ দেশের যে অবস্থাটা ছিল সেই অবস্থার কথা বলা হচ্ছে। দেখো জৈমিনী বলতে ব্যাসদেবের শিষ্য যে আছে তার কথা বলা হচ্ছে। এক্ষেত্রে চণ্ডীর আদেশে কী হয়, এক সময় টোটাল কলিঙ্গ দেশে কী হয়, প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি এবং জলের পরিমাণ বেড়ে যায়। আর তারপরে কী হয়, মানুষজন যে চলবে সেক্ষেত্রে প্রবলেম তৈরি হয়। বিশেষ করে যেরকম সাপ বা অন্যান্য পোকামাকড়ের আমদানি বাড়তে থাকে, তারপর বীর হনুমানের মোট 8টি অট্টালিকা ভাঙে। একটা বিষম পরিস্থিতিতে কী হয়, মানুষ যারা আছে তারা কী করে, ওই জৈমিনীকে স্মরণ করে যে এই পরিস্থিতিতে যেন তাদেরকে বাঁচানো হয়। তো এই হলো বিষয়। দেখো 8টি মোট অট্টালিকা, তাই না? তো একটা ভীষণ পরিস্থিতি তৈরি হয়, যে পরিস্থিতি মানুষ কী করে, বাঁচার জন্য জৈমিনীকে স্মরণ করে। তো এই হলো আমাদের প্রথম ইউনিট টেস্টের বাংলার একটি মডেল কোশ্চেন সেট অ্যানালাইসিস। আমি প্রত্যেকটা প্রশ্ন যতটা কবিতা গল্পগুলো আছে সেই কবিতা গল্পগুলো একটু ছোটো ছোটো করে অ্যানালাইসিস করে দিলাম, যেন তোমাদের রিভিশনটা ভালো হয়। তোমরা রিভিশন করো আর একটা বেস্ট এক্সাম দাও। বেস্ট প্লাগ ফর ইউর বেস্ট এক্সাম। খুব ভালো থেকো।